সুশাসন গণতন্ত্রের একটি প্র্যাকটিস কিন্তু চাপিয়ে দেওয়ার বিষয় না। এনসিপি যে প্রত্যাশা, যে সংস্কার চায়, আপনি কি এবং যে মৌলিক সংস্কারের কথা আপনারা বলছেন, সেখানে কি আসলে বড় বাধা মনে করছেন বিএনপির প্রস্তাবনাকে? বা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আপনাদের কাজে কারা আসলে বাধা দিচ্ছে? জি, প্রথমে আপনাকে ধন্যবাদ, আর সহ আলোচক যারা আছে তাদেরকে শুভেচ্ছা, আর এসিটিভির দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ব্যাপারটা বাধা কিংবা মানে ওইভাবে আমরা না দেখি। ব্যাপারটা হচ্ছে যে মানে ধরেন বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে কোনো রেজিম চেঞ্জ হয়নি। মানে সাধারণত রেজিম চেঞ্জ প্রধানত তিনটা ভাবে হয়। ধরেন একটা শান্তিপূর্ণ পথ যখন থাকে, ভোটের মাধ্যমে একটা রেজিম চেঞ্জ হয়। শান্তিপূর্ণ পথ যখন থাকে না কিংবা শান্তিপূর্ণভাবে কাউকে সরিয়ে দেওয়া যাচ্ছে না, তখন অভ্যুত্থান হয়, অভ্যুত্থান অথবা গণ অভ্যুত্থান হয়। মানে যদি অভ্যুত্থান করার সুযোগ থাকে, বিভিন্ন রকম অভ্যুত্থান আছে, আমি কি মিন করছি আপনি বুঝতে পারছেন। তার মানে হচ্ছে প্রথম কথা যদি ধরি যে শান্তিপূর্ণ পথে কাউকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা থাকা কি না থাকা, এটা গণতন্ত্রের একটা প্রথম এবং পূর্ব শর্তের ব্যাপার। এখন গণতন্ত্র চাপিয়ে দেওয়ার, ধরেন শান্তিপূর্ণ পথে আমরা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া রাখলাম কিন্তু রাখতে চাই না, ধরেন এরকম যদি ব্যাপার হয়, তাহলে কি এটা চাপিয়ে দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এটা প্রশ্ন রেখে গেলাম। ব্যাপারটা হচ্ছে যে গণতন্ত্র প্রথমত ইম্পোজ করার ব্যাপার, আমি এটা মনে করি। আমি একদম রবি ভাইয়ের সাথে এখানে পুরোপুরি ডিফার করছি। কেন? কারণ আমার কাছে মনে হয়, আমার নিজের যে রিডিং, সেটা মানুষ প্রধানত ক্ষমতা লোভী, এবং মানুষের ভেতরে যখন সে ক্ষমতা পেতে থাকে তার লোভ আরও বাড়তে থাকে প্রধানত। তো কিংবা ধরেন যে সব মানুষ ভালো, কিন্তু গণতন্ত্র তো নির্বাচিত হয়ে আসার ব্যবস্থা, তো নির্বাচিত হয়ে তো ট্রাম্প মোদির মতো লোকরাও ক্ষমতায় আসে। তো তাকে যদি আপনি শান্তিপূর্ণ পথে সরিয়ে দেওয়ার ব্যবস্থা না রাখেন, মানে সবসময় যে ভালো লোকেরাই ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনা আসবে, ব্যাপারটা তো তা নাও হইতে পারে। তার মানে তাকে যদি আপনি সরিয়ে দেওয়ার ব্যবস্থা না রাখেন, তাহলে তো সুশাসন থাকবে না। তো তো ওইটাই সুশাসন, যে আপনি তাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা রাখতেছেন কিনা। তো তখন ট্রাম্প মোদির মতো লোকেরা তো নিশ্চয়ই এটা চাইবে না, কিংবা এটা চায় না, শেখ হাসিনাও চায় নাই। তো এইটা তখন ইম্পোজই করতে হবে। গণতন্ত্র আসলে ইম্পোজ করারই ব্যবস্থা, প্র্যাকটিসের ব্যাপার না। মানে এটা আমার গুড উইশের ব্যাপার না। মানে আমি চাইবো, আমি ভালো মানুষ, আমাকে তুমি সব সুযোগ দাও, আমি আসলে সুশাসন দিব। এটা এই এই ডেফিনেশনে গণতন্ত্র কাজ করে বলে আমি মনে করি না। এই ডেফিনেশনে গণতন্ত্র কাজ করে না। আমি মনে করি তিনটা চারটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে জনমত উপেক্ষা করে কি কোনো কিছু চাপিয়ে দেওয়া সম্ভব? না, জনমত তো অবশ্যই, জনমত তো অবশ্যই। গণতন্ত্রের জন্যই তো লড়াই, গণতন্ত্রের জন্য তো আমরা 100 বছরের উপরে লড়াই করতেছি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে 72 সালে যে বন্দোবস্ত তৈরি করা হলো, এটা তো ব্রিটিশ পাকিস্তানিদের রেখে যাওয়া বন্দোবস্ত। সকল ক্ষমতা এক ব্যক্তির কাছে, তার কাছে যদি ধরেন মানে মেজরিটি থাকেন, তাহলে উনি সংসদকে নিয়ন্ত্রণ করেন, উনি দলের প্রধান হিসেবে 70 অনুচ্ছেদ দিয়ে উনি সংসদকে নিয়ন্ত্রণ করেন, উনি নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করেন, এবং উনি রাষ্ট্রপতিকে নিয়োগ দেন। রাষ্ট্রপতির মাধ্যমে উনি বিচার বিভাগ সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিয়োগ দেন। তার মানে সব তো ওনার আন্ডারে। এবং যদি ওনার কাছে 2/3 মেজরিটি থাকে, তাহলে এমনকি বাকশাল করে ফেলা যায়। তো এটাকে কি আপনি গণতন্ত্র বলবেন? আপনি বলতে চাইলে বলতে পারেন, আমি এটার সাথে ডিফার করি। আমরা ডিফার করি এটার সাথে, আমরা এটাকে গণতন্ত্র মনে করি না। আমরা মনে করি বেসিক ব্যাপার হচ্ছে যে গণতন্ত্রে ব্যালেন্স অফ পাওয়ার লাগবে। রাষ্ট্রের যে প্রধান যে বিভাগগুলো আছে, কেউ যাতে কারোর উপরে খবরদারি করতে না পারে। বিশেষত আমাদের এখানে যে পূর্বের যে বন্দোবস্ত, নির্বাহী বিভাগের খবরদারি বিচার বিভাগ এবং ইয়ের উপরে, সংসদের উপরে, সেটা থাকা যাবে না। সেটাকে আলাদা সেটেল ডাউন করতে হবে, আলাদা করতে হবে। সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সেইটার উপরে যদি প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকে, তাহলে নির্বাচন কমিশন কিভাবে ফেয়ারলি কাজ করবে? অন্যান্য দুদক কিভাবে ফেয়ারলি কাজ করবে? দুদক কিভাবে প্রধানমন্ত্রীর তহবিল তশরুফের হিসাব করবে কিংবা জবাব চাইবে? কিংবা মহা হিসাব নিরীক্ষক সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকে আপনি দিয়ে রাখছেন হচ্ছে ওই রুলস অফ বিজনেস অনুযায়ী 6 নম্বর না 7 নম্বর পজিশনে। সে কীভাবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির তহবিল খরচের হিসাব নেবে? এই জায়গাগুলো তো আপনাকে ব্যালেন্স অফ পাওয়ারটা একটু বেসিক জিনিস, ডেমোক্রেসির একদম বেসিক আইডিয়া। আমাদের এখানে একটা প্রবলেম আছে, আমরা নির্বাচনে ভোট দিতে পারাকে আমরা গণতন্ত্র মনে করি। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। আমরা 21 শতকে আসি, এই জায়গা থেকে বেরোতে হবে। আমাদের জুলাইতে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে ছাত্র জনতা প্রাণ দিয়েছে, আমরা অনেক রক্তের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে আলাপ করছি, এবং আমাদেরকে এটা মনে রাখা দরকার যে গণতন্ত্রের এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা ফ্যাসিবাদী সময়ে একজন আরেকজনকে যেই ভাষায় আক্রমণ করতাম, যেই ভাষায় বিরোধিতা করতাম, প্রবল বিরোধিতা, সেই ভাষায় আমরা এখনও চলবো কিনা।
এখনো আমরা সেই ভাষায় চলবো। হ্যাঁ, একটা জায়গাতে আমাদের প্রবল বিরোধিতা করতে হবে, সেই জায়গাতে দ্বিমত নেই। সেই জায়গাতে ধরেন আজকে রবি ভাইয়ের সাথে আমি দ্বিমত করবো, হয়তো বা মাসুদ ভাইয়ের সাথে দ্বিমত করবো, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আমাদেরকে এক থাকতে হবে। মাসুদ ভাই যেটা শুরুতে বললেন, জাতীয় প্রশ্ন যেগুলো, সেগুলো তো আমাদের এক থাকতে হবে, কিন্তু তার মানে আমরা সব কিছুতে একমত হয়ে যাব তা না। কিন্তু দ্বিমতকে আমরা কিভাবে সেটেল ডাউন করব, সেই প্রশ্নটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, সেই প্রক্রিয়া আমাদেরকে খুঁজে বের করতে হবে। মানে আমি তো মনে করি যে নির্বাচন মানেই গণতন্ত্র না। আমি তো মনে করি যে এক ব্যক্তির কাছে সকল ক্ষমতা থাকা গণতন্ত্র না। ইভেন আপনি এক ব্যক্তির কাছে সকল ক্ষমতা থাকা এবং 70 অনুচ্ছেদ বলে প্রধানমন্ত্রীর কাছে যদি 2/3 মেজরিটি থাকে, আমি একটু আগে বললাম বাকশাল করে দেওয়া সম্ভব, তাহলে এই যে সেটেলমেন্টটা, এই সেটেলমেন্টটাকে ঠিক রেখে কি সংস্কার আমরা করব, কি সংস্কার করব? সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের একটা বহিঃপ্রকাশ, আর পার্লামেন্ট হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান অনুযায়ী পার্লামেন্টে আইন পাশ করবেন। তাহলে এই পার্লামেন্টের কাছে আমি কিভাবে সংবিধান বদলের ক্ষমতা দিয়ে রাখি? কেউ কি একবারও ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে গিয়ে সংবিধান বদল করছে? শেখ মুজিব কি 75 সালে বাকশাল করার ম্যান্ডেট নিয়েছিলেন? নেন নাই তো। 2001-এ রবি ভাইদের সরকার যখন ছিল, তখন যে চতুর্দশ সংশোধনী করলো, ম্যান্ডেট নিয়ে গিয়েছিলেন, যেটার অনিবার্য ফলাফল হচ্ছে 111। 2008-এর পরে 2011-তে যখন পঞ্চদশ সংশোধনী হলো, শেখ হাসিনা কি এই ম্যান্ডেট নিয়ে গিয়েছিল যে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিব? নেয়নি। তার মানে পার্লামেন্টের কাছে এটা রাখা যাবে না, এটা পার্লামেন্টের কাছ থেকে জনগণের কাছে নিতে হবে। সংবিধান হচ্ছে জনগণের দলিল, সংবিধান পার্লামেন্টের দলিল না। পার্লামেন্ট সেজন্য কি সাংবিধানিক জনগণের কাউন্সিলের কথা আপনারা বলছেন? সাংবিধানিক কাউন্সিলগুলো না, সাংবিধানিক কাউন্সিলও সংবিধান পরিবর্তন করবে না। সাংবিধানিক কাউন্সিল হচ্ছে এনসিসির কথা, যেটা ঐক্যমত কমিশন বলেছে, আমরা এটার সাথে একমত, যে আমরা মনে করি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এবং বিচার বিভাগ সহ অন্যান্য সাংবিধানিক সেসব জায়গায় প্রতিষ্ঠানগুলো নিয়োগ এনসিসির কাছে থাকা উচিত। এনসিসি মানে কিন্তু ব্যাপারটা না এটা রাষ্ট্রপতির কাছে থাকা। এনসিসির যে ডিজাইন ওনারা পেশ করেছেন, সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ প্রধান বিচারপতি সহ অন্যদের সাথে পাওয়ার শেয়ার করছেন, এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে না। এবং এইটা কিন্তু কোনো নির্বাহী ক্ষমতার প্রয়োগ না, এটা শুধু নিয়োগ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। তার মানে হচ্ছে যে এখানে যাতে ব্যালেন্স অফ পাওয়ারটা তৈরি হয়। আপনি যদি প্রধান বিচারপতিকে আপনি নিয়োগ দেন, তাহলে প্রধান বিচারপতি তো আপনার বিরুদ্ধে রায় দিতে পারবে না, এটা হয় নাই কখনো। এবং আমরা এখানে জুডিশিয়াল কু দেখেছি তো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নে পঞ্চদশ সংশোধনীর আগে আমরা জুডিশিয়াল কু দেখেছি না? তো এইগুলো আমাদেরকে একই অভিজ্ঞতা, আবার আমরা মানে জনগণকে ওইখানে আমরা ফেলতে পারি না। আর একটা শেষ কথা আমি বলি, যে বাংলাদেশে 72-এর সংবিধানে যে সাংবিধানিক বন্দোবস্ত, ভাই যেটা বললেন যে বাংলাদেশের তো সংবিধান আছে, আবার কেন গণপরিষদ করতে হবে? আমরা বলেছি পরিষ্কার যে বাংলাদেশের সংবিধানের ক্ষমতা কাঠামো, যেটাকে আমরা মৌলিক সংস্কার বলছি, ক্ষমতা কাঠামোকে সংস্কার করতে হবে। এটা সংস্কার করতে গেলে আপনি এটা পার্লামেন্টে পারবেন না, আপনাকে গণপরিষদে যেতে হবে। কেন দরকার এটার আমি একটা পরিষ্কার এক লাইনে বলি, যে এই সংবিধানের যে ক্ষমতা কাঠামো, এইটা হচ্ছে ফ্যাসিবাদের বীজ। আপনি এইটাকে রেখে দিয়ে যাকেই ক্ষমতায় দেবেন সেই একটা পটেনশিয়াল ফ্যাসিস্ট। এটা আমাকে দিলে আমিও হয়তো বা পটেনশিয়াল ফ্যাসিস্ট। অতএব এইটাকে আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্সে নিতেই হবে। এই ক্ষমতা আপনি কাউকে আবার দিতে পারেন না। আমরা এটার পূর্বাপরা বাংলাদেশে আমরা দেখেছি গত 54